আজকের গল্প রক্ত চাঁদ। রচনা সমজা দাস। গল্প পাঠে অরুময় চক্রবর্তী। গল্প রক্ত চাঁদ। মোহিনীকে আমি সত্যিই ভালোবাসি। অন্তত ওর চেয়ে বেশি আমি কোনো নারীকে কোনোদিন ভালোবাসিনি। এখনো মনে আছে যেদিন দাদা, বৌদি ও বড় মামির সঙ্গে ওকে দেখতে গিয়েছিলাম। প্রথম দেখাতেই আমার হৃদয় নিশ্চিত জেনেছিল যে এই নারীতেই বাঁধা পড়তে চাই আমি। মাসটা শ্রাবণ হলে কি কারো চোখে নিজের ঘোর সর্বনাশ দেখতে বাধা আছে? কবিরা কি বলবেন জানি না, কিন্তু আমি সেদিনই ঘাড় মুছড়ে মোহিনীর প্রেমে পড়েছিলাম। মোহিনীর নত ভীরু দৃষ্টি, নরম ঠোঁটের লাজুক হাসি আমাকে পাগল করে তুলেছিল। আমার অবস্থা দেখে বৌদি হেসে গড়িয়ে পড়ে মাকে বলেছিল, তোমার ছোট ছেলে দেখছি গাছে না উঠতেই এক কাঁদি মা। পাত্রী চোখে দেখা স্তক দেখছি শ্রীমুখ ধ্যান করে যাচ্ছে অহরাত্র। আহার নিত্যে তো ত্যাগই করেছে প্রায়। শিগগির বিয়ে দিয়ে বউ আনো, নইলে কোন দিন দেখবে নিজেই বউ এনে হাজির করেছে। এর ঠিক 4 মাস পরে মোহিনীর সঙ্গে বিয়ে হলো আমার। বিয়ের পর বছরখানেক কেটেছিল স্বপ্নের মতো। নতুন দাম্পত্যের রঙিন স্বপ্নে বিভোর ছিলাম দুজনেই। ধীরে ধীরে শরীর ও মনে একে অপরকে চিনে নিচ্ছিলাম। খুব মিষ্টি নরম সরম মনের মেয়ে ছিল মোহিনী। আমি ভালোবাসত সবটুকু হৃদয় দিয়ে। সবই চলছিল মসৃণ গতিতে। আর ঠিক সেই সময়ই তাল কাটল। কর্মসূত্রে আমার বদলি হলো দক্ষিণ ভারতে, তামিলনাড়ুতে, তিরুভাল্লুর জেলায়। সেখান থেকে প্রায়ই আমাকে চেন্নাই যাওয়া আসা করতে হবে। নতুন জায়গা, নতুন পরিবেশ, তার উপর নিজেরই থাকা খাওয়ার ব্যবস্থা ঠিক নেই। তাই ঠিক হলো আপাতত মোহিনী যাবে না আমার সঙ্গে। ওখানে পৌঁছে বাড়িঘরের ব্যবস্থা করে তারপর মোহিনীকে নিয়ে যাব। মোহিনী খুব মুষড়ে পড়েছিল। বিয়ের পর থেকে আমাকে ছেড়ে একদিনের জন্য নিজের বাপের বাড়ি গিয়েও থাকেনি। ওকে বোঝালাম কয়েকটা মাসের তো ব্যাপার, তারপরে তো আমরা একসঙ্গেই থাকবো সারাটা জীবন। তখন তো জানতাম না মোহিনীর সঙ্গে সুখে দুঃখে সারাটা জীবন কাটানোর স্বপ্ন আমার স্বপ্নই রয়ে যাবে। মোহিনীকে ওর বাপের বাড়িতে রেখে আমি কর্মস্থলে রওনা হলাম নির্দিষ্ট দিনে। নতুন জায়গায় পৌঁছে মোহিনীকে ফোন করে জানালাম। মোহিনীর কণ্ঠস্বর শুনে বুঝলাম ও তখনও ভীষণ রকম বিমর্ষ হয়ে আছে। এইভাবেই কয়েকদিন গেল। এখানে পৌঁছেই এক সহকর্মীর পরিচিত সূত্রে এক জমি বাড়ির দালালের সঙ্গে যোগাযোগ হলো। নাম চিন্নাস্বামী। বেশ কদিন তার সঙ্গে জুড়ে থেকে অনেকগুলো বাড়ি দেখে শুনে অবশেষে আমার কর্মস্থল থেকে প্রায় 8 কিলোমিটার দূরে একটি বাড়ির খোঁজ পাওয়া গেল। শহর থেকে একটু দূরে হলেও পরিবেশ অতি চমৎকার। তার উপর বাড়িটাও খুব বেশি পুরনো নয়, বড় জোর বছর 10 বয়স হবে। যথেষ্ট খোলামেলা। পরিবার নিয়ে থাকবো, একটু ছড়িয়ে ছিটিয়ে হাত পা খিলিয়ে থাকার মতো বাড়ি না হলে চলবে কেন? মোহিনী একদম ফ্ল্যাট বাড়ি পছন্দ করে না জানতাম। এই বাড়িটা মোহিনীর পছন্দ হবেই। চিন্নাস্বামীর মুখে শুনলাম বাড়ির মালিক মারা গিয়েছেন বছর 7 আগে। চেন্নাইতে তার ভাইপোরা উত্তরাধিকার সূত্রে বাড়িটা পেয়েছে আইন আদালত করে। এখন এটা ভাড়ায় খাটায়। বাড়ির ইতিহাস ভূগোল নিয়ে আমার মাথা ব্যথা ছিল না। এই বাড়িটার একটা বড় সুবিধে হলো এটা খালি বাড়ি না, আসবাবপত্র দিয়ে একদম বসবাস করার মতো করে সাজানো। বাড়িটা দেখে এত পছন্দ হয়ে গেল, সঙ্গে সঙ্গে বায়না করে নিলাম। রাতে ফোন করে মোহিনীকে জানালাম বাসস্থানের ব্যবস্থা হয়ে গিয়েছে। অনেক দিন পরে ওর কণ্ঠস্বরে আনন্দের দেশ পেলাম। জানালাম খুব তাড়াতাড়ি ছুটির ব্যবস্থা করে তাকে গিয়ে নিয়ে আসছে এখানে। এরপরের দিন 15 কাটলো ছুটির চেষ্টায়। সবে এখানে নতুন জায়গায় জয়েন করেছি। ছুটি বড় মহার্ঘ বস্তু, চাইলেই পাওয়া যায় না। অগত্যা মাসের শুরুতে আমি একাই নতুন বাড়িতে উঠে এলাম। সারাদিন অফিস করি, রাঁধা বাড়ার পাট নেই। ফেরার পথে রাস্তার হোটেল থেকে মাদ্রাজি খানা খেয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়ি। পত্নী বিরহ যদি বা সহ্য হয়, ইডলি ধোসা উত্তম খেয়ে খেয়ে পেটে চড়া পড়ার জোগাড় হলো। 1 মাস পার হতে ছুটির বন্দোবস্ত করা গেল। উপরওয়ালা বড় কৃপণ, মাত্র 5 দিনের ছুটি মঞ্জুর হয়েছে। মোহিনীকে জানালাম আসছি। কলকাতা পৌঁছে দেখি আমার বিরোহিনী স্ত্রীটি সব জিনিসপত্র বাঁধা ছাঁধা করে একেবারে প্রস্তুত। 2 দিন কলকাতায় কাটিয়ে তাকে নিয়ে কর্মস্থলে ফেরত এলাম। বাড়ি দেখে তো সে ভারী খুশি। দিন 2 মধ্যে নিজের সংসার সাজিয়ে নিল সে। এতদিন যা ছিল স্রেফ মাথা গোঁজার ঠাঁই, এতদিনে সেটা আমাদের সত্যিকারের সংসার হয়ে উঠল। সারাদিন অফিসে কাটাতাম বটে, মন পড়ে থাকতো বাড়িতে।
মোহিনী বেচারি সারাদিন একা একা কাটায়, মাঝে মধ্যে আমাকে অফিসের কাজে চেন্নাই যেতে হয়, সেই সময় একাই থাকে ও। কাজে কর্মে সাহায্য করার জন্য একজন সবসময়ের কাজের লোক রাখার কথা বলেছিলাম ওকে। কেউ সঙ্গে থাকলে সময়ও কাটত, কিন্তু ও রাজি নয়। বললো, কাজের লোক বাংলা বুঝবে না, আমি তামিল বুঝবো না, সময়টা কাটবে কি করে শুনি? দুজনের সংসারে ভারী তো কাজ, ও আমি নিজেই করে নেব। আমিও আর কথা বাড়াইনি। এই দক্ষিণ দেশে জিনিসপত্র সবই মহার্ঘ। বাড়ির বায়না আর ভাড়া গুনতে গিয়ে মাসের শুরুতেই অনেকগুলো টাকা বেরিয়ে যায়। কাজের লোকের টাকাটা বেঁচে যাওয়ায় খুশি হলাম। এইভাবে কেটে গেল দিন 15 সময়। একদিন অফিস থেকে ফিরতে মোহিনী হাসি মুখে পরোটা, তরকারি আর চা এনে রাখলো আমার সামনে। তারপর বলল, একটা জিনিস পেয়েছি আজ, দাঁড়াও দেখাচ্ছি তোমায়। ভিতরে গিয়ে 2 মিনিটের মধ্যে আবার ফিরে এলো মোহিনী। তাকে দেখলাম হাতে একটা প্রায় 8 ইঞ্চি লম্বা ভারী সুন্দর দেখতে কাচের পুতুল। অমন সুন্দর কাচের পুতুল আমি কখনো দেখিনি। বললাম, কোথায় পেলে এটা? মোহিনী হেসে বলল, সে এক ভারী মজা হয়েছে। তুমি অফিস চলে যাও, আমার সময় কাটতে চায় না, তাই ভাবলাম পেছনের খোলা জায়গাটাতে ছোটোখাটো একটা ফুল সবজির বাগান করব। তুমি তো দেখেছো বাপের বাড়িতে আমি বাগান করতাম, গাছপালা আমার ভালো লাগে। ভাবলাম মাটি তৈরি করে রাখি, কাল বাজার থেকে বীজ চারা নিয়ে আসবো। মাটি খুঁড়তে গিয়ে এটা পেলাম। পুতুলটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরে দেখলাম চোখ দুটো ঘন নীল রঙের, গোলাপি ঠোঁট। হঠাৎ করে তাকালে মনে হয় মুখখানা যেন জীবন্ত। মোহিনীর হাতে পুতুলটা ফেরত দিয়ে বললাম, বাড়িওয়ালার পরিবারের কারো পুতুল হয়তো, কিংবা কোনো পুরনো ভাড়াটেরও হতে পারে। বাড়ি ছেড়ে যাওয়ার সময় ফেলে রেখে গিয়েছে, রেখে দাও। মনে আছে সেটা ছিল বসন্তকাল। কবিরা বলেন প্রেমের ঋতু। প্রকৃতি যেন শীতের কম্বল সরিয়ে অলস ছন্দে আড়মোড়া ভাঙছে। গান পাতলে শোনা যায় ঝরা পাতার ফিসফাস, কোকিলের কুহুরব। আকাশে বাতাসে যৌবনের জয় গাথা। নববিবাহিতা দম্পতির মন যে প্রেমী সুধা পানের জন্য উন্মুখ হয়ে থাকবে তার আশ্চর্য কি। কিন্তু হলে কি হবে, অফিসে চলছে ইয়ার এন্ডিংয়ের অডিট। সারা বছরের লেনদেনের সব হিসেব ওপরওয়ালাকে কড়াই গন্ডায় বুঝিয়ে না এলে নিষ্কৃতি নেই। রোজই বাড়ি ফিরতে রাত হয়। প্রথম প্রথম মোহিনীর মুখ ভার হতো, আজকাল বোধহয় মানিয়ে নিয়েছে, কিছু বলে না তাই। তবে ওর যে মনের মধ্যে অভিমান জমছে তা বেশ বুঝতে পারি। আজকাল কদিন ধরে আমার সঙ্গে কথা কম বলছে, আমি কথা বলতে গেলে এড়িয়ে যায়। মান অভিমান না থাকলে দাম্পত্য সুখ পূর্ণতা পায় না জানি, তবু মোহিনীর পরিবর্তন আমায় কষ্ট দেয়। বিস্মিত হলাম যখন দেখলাম পরিবর্তন শুধু বাহ্যিক ব্যবহারে নয়। আজকাল দেখি মোহিনী বাড়িতে তামিল মেয়েদের মতো করে চুল বেঁধে তাতে জুঁই ফুলের মালা লাগায়। বিয়েতে পাওয়া সোনার গয়নাগুলো প্রায় সবই পড়ে থাকতো এতদিন। ও খুব বেশি গয়নাগাটি করে সাজগোজ করা পছন্দ করতো না। আজকাল দেখি সর্বক্ষণ সোনার গয়না দিয়ে নিজেকে মুড়ে রাখে। মনে মনে ভাবি, তামিলনাড়ুর জল হাওয়ায় ও বেশ দ্রুত মানিয়ে নিয়েছে। কাজের চাপে ওকে সময় দিতে পারি না বলে খারাপ লাগে, কিন্তু ও কোনো অভিযোগ করে না। শুধু একটা ব্যাপার মনের মধ্যে খচখচ করে। বিয়ের পর থেকেই দেখেছি মোহিনী বরাবর শান্তশিষ্ট লাজুক প্রকৃতির মেয়ে, কিন্তু আজকাল যেন শয্যায় ও কেমন অদ্ভুত আচরণ করে। স্বামীর কাছে স্ত্রীর লজ্জার কারণ নেই, কিন্তু নারী সুলভ ব্রীড়া মিলনকালে নারীর আকর্ষণ পুরুষের কাছে বাড়িয়ে তোলে। তাছাড়া এও জানি এই অশান্ত উন্মাদনা ওর প্রকৃতি নয়। প্রথম প্রথম অবশ্য ওর এই পরিবর্তন মন্দ লাগতো না, কিন্তু কয়েকদিন যেতে না যেতে বুঝলাম ওর এই ব্যবহার স্বাভাবিক নয়। মিলনের সময় অদ্ভুত গলায় ও যেন তামিল ভাষায় কিছু বলে। আমি অফিস কাছারিতে তামিল সহকর্মীদের সঙ্গে কাজ করেও ভাষাটা শিখতে পারলাম না। মোহিনী ঘরে বসে শিখে গেল কিভাবে? কটা দিন গেল চাপা মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে। যে মোহিনীকে আমি এখানে নিয়ে এসেছিলাম, যে মোহিনীকে আমি চিনি, এই যেন সেই মেয়ে নয়। সংসারে তার মন নেই। প্রায় অফিস থেকে ফিরে দেখি ঘর অগোছালো, রান্না চড়েনি, সকালের এঁটো বাসন ডাঁই করে কলপাড়ে রাখা। মোহিনী দামি কাঞ্জিভরম শাড়ি ও সোনার গয়নায় নিজেকে আপাদমস্তক মুড়ে মুগ্ধ দৃষ্টিতে আয়নার দিকে চেয়ে আছে। কিছু বলতে গেলে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায়, যেন আমায় ভস্ম করে দেবে। আমার সঙ্গে তার সম্পর্ক যেন শুধু রাতটুকুর জন্য। রাতের বেলাটা আজকাল আমার কাছে যেন বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। সারাদিনের অফিসের ক্লান্তির পর মোহিনীর দুর্দম নিরংসার কাছে অসহায় আত্মসমর্পণ আমায় ভেতরে ভেতরে দুর্বল করে দিচ্ছে। এরকম চলতে থাকলে খুব শিগগিরই অসুস্থ হয়ে পড়বো আমি। ভাবলাম হয়তো মোহিনীর কোনো মানসিক সমস্যা হচ্ছে। আগে এরকম মনের অসুখের কথা শুনেছি যাতে অবদমিত কামনা বাসনা ভীষণ উদগ্র রূপ ধরে বেরিয়ে আসে। যোগাযোগ করলাম একজন মানসিক রোগ বিশেষজ্ঞর সঙ্গে। সব কথা খুলে বলার পর তিনি বললেন মোহিনীকে একটু বেশি সময় দিতে, সম্ভব হলে কোথাও দুজনে মিলে বেরিয়ে আসতে।
ঠিক করলাম পরের মাসে কলকাতায় যাব দুজনে মিলে। কলকাতার ট্রেনের অ্যাডভান্স টিকিট কাটলাম স্টেশনে গিয়ে। বাড়ি ফিরে দেখলাম মোহিনী কাচের পুতুলটা হাতে নিয়ে দেওয়ালের দিকে মুখ করে বিছানায় বসে একা একাই দুলে দুলে অচেনা সুরে গান গাইছে। একটু অবাক হয়ে কাছে এগিয়ে গিয়ে ওর পিছনে গিয়ে দাঁড়ালাম। কান পেতে শুনতে বুঝলাম মোহিনী পুতুলটাকে হাতে নিয়ে তামিল গান গাইছে। ওর কাঁধে হাত রাখতেই ওর দুলুনি থেমে গেল। মৃদু স্বরে ওর নাম ধরে ডাকলাম, মোহিনী। ঘরের আলোটা নিভে গেল হঠাৎ। বাইরে জানলা দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকছে। আজ পূর্ণিমা, থই থই চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চরাচর। আলো আধারিতে মোহিনীকে দেখাচ্ছে যেন খাজুরাহুর গান্ধর্বী মূর্তির মতো স্থির, নিশ্চল। জানলা দিয়ে বাইরে চোখ যেতে বুকের ভেতরটা কেমন জানি শিরশির করে উঠল আমার। পূর্ণিমার চাঁদের এমন রং কখনো দেখিনি আমি। চাঁদের শুভ্র শরীরে যেন রক্ত লেপে দিয়েছে কোনো আদিম শয়তান। বিশ্ব প্রকৃতি জুড়ে সেই অশোভী রক্তের প্লাবন বিষাক্ত সুরে গাইছে কোনো দুর্বোধ্য বিপদ সংকেত। মোহিনীর কাঁধে হাত রাখলাম। মোহিনী, আমার মোহিনী, আমার স্ত্রী সহধর্মিনী ঘুরে তাকালো আমার দিকে। একটা ছোট্ট মোচড়, কটকট করে মৃদু শব্দ হলো। মোহিনীর মুখ সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে পিঠের দিকে পড়ে গেছে। চোখের তারা ঘন নীল, গোলাপি ঠোঁটের কুটিল হাসি। ছিটকে পিছিয়ে এলাম। এ কে? এ তো আমার মোহিনী নয়। এই নারী কখনো আমার মোহিনী হতে পারে না। এ দৃষ্টিতে কি বিষাক্ত অশুভ ইঙ্গিত। এ দৃষ্টি শুধুই ধ্বংস করতে জানে। পায়ে পায়ে দরজার দিকে এগোতে থাকলাম আমি। মোহিনীর শরীরটা ধনুকের ছিলার মতো টান টান হয়ে দাঁড়িয়ে আছে বিছানার ওপর। হাত দুটো দেহের দুই পাশে চলছে। চুলে মাথা চুঁই ফুলের মালা থেকে ভোর ভোর করে মাদক সুবাস ছড়িয়ে পড়ছে সারা ঘরে। বাতাস ভারী হয়ে উঠেছে সেই গন্ধে। মাথার ভেতরটা ঝিমঝিম করছে আমার। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। হাতে পায়ে কোনো জোর নেই। জ্ঞান হারানোর আগের মুহূর্তে টের পেলাম মোহিনী আমার সামনে এসে দাঁড়িয়েছে। চেতনা ও অচেতনের মাঝে যে ছায়া ছায়া ধূসর মন না জানি ইথারের কোন তরঙ্গ স্তরে ভেসে বেড়ায়, যেখানে আমি দেহ বিমুক্ত অস্তিত্ব মাত্র, সেখানে কিন্তু আমার মোহিনী কোথাও ছিল না। আমি স্পষ্ট অনুভব করছিলাম আমার চেতনাহীন শরীরকে সাপের মতন পাকে পাকে জড়িয়ে ধরে পিষে ফেলছে, নিংড়ে নিচ্ছে। যে সে মোহিনী নয়, এ আমি হতে দিতে পারি না। বাঁচতে হবে আমায়, মোহিনীকেও বাঁচাতে হবে। সবটুকু মানসিক শক্তি একত্রিত করে অচৈতন্যের স্তর ছিঁড়ে বেরিয়ে আসার চেষ্টা করছি আমি। কুয়াশার ভারী পর্দা সরছে খুব ধীরে। আমি গায়ের জোরে ঠেলে সরিয়ে দিতে চাইছি মোহিনীকে, কিন্তু আজ যেন ওর শরীরে আসরিক বল। অনেক কষ্টে চোখ খুলে জানালার দিকে তাকালাম। দূরে কোথাও একটা দুঃখক ডেকে উঠল। সঙ্গে সঙ্গে কতগুলো শেয়াল একসঙ্গে রাতের দ্বিতীয় প্রহর ঘোষণা করল। ঈশ্বরকে স্মরণ করে দুই হাতে চেপে ধরলাম মোহিনীর মাথার বেনি। বেনিতে টান পড়তে মোহিনীর চোখ তুলে তাকালো আমার দিকে। কি ভয়ঙ্কর সেই দৃষ্টি! আতঙ্কে আমার গায়ে রক্ত যেন জল হয়ে গেল। মোহিনীর শরীর পুরোটাই সাদা, একটুও রক্ত নেই সারা দেহে। চোখ যেন গিলতে আসছে আমায়। ভয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলাম মুহূর্তের জন্য। তারপরে প্রাণপণ শক্তিতে চুল ধরে এক ঝটকা দিয়ে সরালাম ওকে আমার শরীরের থেকে। ছুটে পালাতে গেলাম খোলা দরজা দিয়ে। আমার চোখের সামনে নিজে থেকে সবার শব্দে বন্ধ হয়ে গেল দরজা। কোথায় যাব, কি করব আমি এখন? কোথায় পালাবো? উন্মাদের মতো ছুটে গেলাম ঘরের উল্টো দিকে। জানি পালানোর আর পথ নেই। হঠাৎ নজরে পড়ল বিছানার উপর রাখা কাচের পুতুলটা। কি মনে হতে এক লাফে এগিয়ে হাতে তুলে নিলাম সেটাকে। মোহিনী রক্ত জল করে বিকৃত স্বরে আর্তনাদ করে উঠল। ছুটে আসছো আমার দিকে। ওর বিভৎস রূপ আমি আর সহ্য করতে পারছি না। মেঝের উপর সজোরে ছুঁড়ে দিলাম পুতুলটাকে। সিমেন্টের মেঝে পড়ে মুহূর্তে চুরমার হয়ে গেল পুতুলটা। থমকে দাঁড়ালো মোহিনী। প্রচণ্ড যন্ত্রণায় যেন বেঁকে চড়ে যাচ্ছে তার সারা শরীর। জ্ঞান হারিয়ে মেঝের উপর পড়ে গেল। মোহিনীকে নিয়ে কলকাতায় ফিরে এসেছি আমি। চাকরিটা ছেড়ে দিয়েছি। মোহিনীকে পুরোপুরি সুস্থ করে তুলতে পারিনি এখনো। জানি না আদৌ কোনোদিন সুস্থ হবে কিনা। ও জড় পদার্থের মতো বিছানায় পড়ে থাকে আজকাল। আমি সামনে গেলে চোখের কোণ বেয়ে জল গড়ায়। চোখে মুখে আতঙ্ক ফুটে ওঠে। বড় কষ্ট হয় আমার, তাই আর বেশিক্ষণ দাঁড়াই না ওর কাছে। সেই রাত্রির স্মৃতি অনেক চেষ্টা করেও মন থেকে মুছে ফেলতে পারিনি আমি। ওখান থেকে চলে আসার আগে চিন্নার স্বামীকে চেপে ধরেছিলাম। তার কাছে শুনেছিলাম এক আশ্চর্য আখ্যান। এই বাড়ি যিনি তৈরি করেছিলেন সেই মুরারি রামলিঙ্গম একজন তান্ত্রিক জ্যোতিষী ছিলেন। বেশ্যাপল্লী থেকে মেয়েদের বাড়িতে এনে তন্ত্র সাধনা করতেন।
এইভাবেই একদিন নিরুদ্দেশ হয় ও রমা নামের এক অল্প বয়সী বেশ্যা। মেয়েটি দীর্ঘদিন ধরে ওই বাড়িতেই ছিল, রামলিঙ্গমের তন্ত্র সাধনার সঙ্গিনী হিসেবে। পুলিশ বেশ্যাপল্লী থেকে খবর পেয়ে এসে এই বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির বিভিন্ন স্থান থেকে মেয়েটির শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পায়। জেলে রামলিঙ্গম আত্মহত্যা করে। মৃত্যুর আগে অর্থোন্মাদ হয়ে গিয়েছিল সে। প্রায় বলতো রমা মরেনি, তার প্রাণ সে কাচের পুতুলে ভরে রেখেছে। রামলিঙ্গম আরও বলতো তার সাধনা সফল হয়েছে, সে অমর। জেলের চার দেওয়ালে তাকে বন্দি করে রাখতে পারবে না কেউ। বলতে বলতে অলক্ষণে পৈশাচিক অট্টহাসি হাসত রামলিঙ্গম। চিন্নাস্বামী আরও জানালো, আমাদের আগেও এ বাড়িতে ভাড়াটে থেকেছে, কারো কিছু হয়নি। গল্প শুনে বুঝলাম সেই কাচের পুতুলই মাটি খুঁড়ে তুলে এনেছিল মোহিনী। সেই পুতুলের জন্যই আমার সুখের সংসার তছনছ হয়ে গেল। ঘরে এসে দরজা বন্ধ করে বিছানার উপর বসলাম। খোলা জানলা দিয়ে চাঁদের আলো ঢুকছে ঘরে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার বুক চিরে। উঠে আয়নার সামনে দাঁড়ালাম। গত 1 বছরে আমার উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা গিয়েছে, শরীর মনের উপরেও তার প্রভাব পড়েছে। বরাবরের ফর্সা গায়ের রং এখন যেন রোদে পড়ে তামাটে, মুখের রেখা কঠোর কঠিন। খোলা জানলা দিয়ে চাঁদের দিকে চোখ চলে গেল। সেই সেদিনের মতো আজ আবার চাঁদের রং ঘোর রক্তবর্ণ, আর আমার চোখের রং ঘন নীল।